আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে জানাও। ততক্ষণে আমি একটু লাইভটা শেয়ার দিয়ে নিই। ওকে, তোমরা আমাকে একটু জানাও যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা সবাই, একটু আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করব। তোমরা একটু নিজেরা লাইভটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করবা, আমি এখনই ক্লাসটা শুরু করব। আচ্ছা, কে কে আছো দেখি? শুভ আছো? আচ্ছা, যাচ্ছে শোনা। ওয়ালাইকুম সালাম। সমীপ পাল। আচ্ছা, কে কে আছো দেখি? শুভ আছো? ঠিক আছে। জান্নাত আছো? ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়েরা। আসো, আহ, আমরা যে অধ্যায়টা শুরু করব আজকে, ঠিক আছে, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, আমি এখনই শুরু করতেছি। ওকে, আচ্ছা, আজকে আমরা শুরু করব বোটানি। বোটানি চ্যাপ্টার 7। ওকে, অর্থাৎ নগ্নবীজি, নগ্নবীজি ও আবৃতবীজি। ওকে, ঠিক আছে। আমাদের যে পেইড, হ্যাঁ ঠিক আছে, বেশি বেশি নিচে লিখবো না, সমস্যা নাই। আমাদের যে পেইড ব্যাচটা আছে, পেইড ব্যাচে অন্য একটা অধ্যায় চলতেছে, জুওলজির একটা অধ্যায় চলতেছে। তো জুওলজির অধ্যায়টা আজকে পড়াচ্ছি না, আজকে নতুন একটা অধ্যায় পড়াচ্ছি। কারণ আহ, আজকে তো পেইড ব্যাচের ক্লাস নাই, ঠিক আছে? এই কারণে আমি আমার পেজ থেকে লাইভে আসছি। হ্যাঁ, তো তোমাদের পেইড ব্যাচের ডেট তো কালকে আছে, শুক্র শনি সোম আর মঙ্গলবার, সোম আর বুধবার, তাই না? তো এই 4 দিনই ওই গ্রুপটাতে ক্লাস হবে। আর বাকি যে এক্সট্রা ক্লাসগুলো নিব সেগুলা আমরা আলাদাভাবে নিব আর কি, অন্য কোনো অধ্যায়ে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের অধ্যায়টার নাম হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি। তো আমাদের এই অধ্যায়ের শুরুতেই তাহলে এই দুটা উদ্ভিদের মধ্যে পার্থক্য করতে হবে, একটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ আর একটা আবৃতবীজি উদ্ভিদ। তাহলে নগ্নবীজি, নগ্নবীজি যার আরেকটা নাম ব্যক্তবীজি। ওকে, যার আরেকটা নাম ব্যক্তবীজি, অথবা আমরা আরো একটা নামে ডাকতে পারি, এটাকে আমরা বলতে পারি জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম। ওকে, অর্থাৎ স্পার্ম কথাটার অর্থ হচ্ছে এখানে বীজ বোঝানো হচ্ছে, এবং জিম্নো কথাটার অর্থ হচ্ছে নগ্ন। এবং আবৃতবীজি, আবৃতবীজি
এটাকে আমরা বলতে পারি অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, তাহলে একটা হচ্ছে জিমনোস্পার্ম এবং আরেকটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। তো জিমনোস্পার্মের প্রথম যে বৈশিষ্ট্যটা, 1 নম্বর বৈশিষ্ট্য, দেখো এখানে বীজটা নগ্ন অবস্থায় থাকে, ঠিক আছে? তাহলে তোমাদের যদি আমি প্রশ্ন করি, তোমরা নর্মালি যে ফলগুলা খাও সেই ফলগুলাতে বীজ কোথায় থাকে বলো তো? তোমরা যে আমটা খাও, আমের যে বীজটা বা আমের যে বিচিটা, তার উপরে কি একটা ফলের আবরণ আছে, তাই না? তুমি কি আমের বীজটা বাইরে থেকে কি দেখতে পাও, নাকি ওই ফলটা খাওয়ার পরে বীজটা দেখতে পাও? ফলের ভেতরে কি আবৃত অবস্থায় থাকে। তাহলে এই আমটাকে আমরা কি বলবো? আবৃতবীজী। অর্থাৎ আমরা নর্মালি যে ফলগুলো খাই সেগুলো হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। আর নগ্নবীজী মানে কি? যদি এর ওপরে ফলের আবরণটা না থাকে, ভেতরের বীজটা শুধু ডাইরেক্ট দেখা যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? নগ্নবীজী, তাই না? তাহলে নগ্নবীজীর প্রথম বৈশিষ্ট্য কি? এদের ফল আছে? এদের কিন্তু ফল হয় না, ফল হয় না। কিন্তু আবৃতবীজী উদ্ভিদের কিন্তু ফল হয়, এই কথাটা মনে রাখো। ওকে, এরপরে 2 নাম্বার আসো। মনে রাখো ফুলের যে গর্ভাশয় আছে, তোমরা নিশ্চয়ই গর্ভাশয় চেনো, 9 10-এ পড়ে আসার কথা গর্ভাশয় কোনটা। এই গর্ভাশয় থেকে ফল তৈরি হয়, ঠিক আছে? তোমাদের অনেকের শর্ট সিলেবাস থাকার কারণে তোমাদের তো দশম অধ্যায় নাই, তাই না? বোটানি দশম অধ্যায় থাকলে এই অধ্যায়টা পড়লে অনেক সহজ হয়ে যাইতো। কিন্তু দশম অধ্যায়টা যেহেতু নাই, আমি চেষ্টা করবো 2-1টা টপিক দশম অধ্যায় থেকে পড়ানোর, মানে হালকা করে বুঝাই দেওয়ার, ঠিক আছে? তো মনে রাখো গর্ভাশয় থেকে ফল সৃষ্টি হয়। তাহলে যার ফলই তৈরি হয় না, তার কি গর্ভাশয় আছে? তার কিন্তু গর্ভাশয়টাও নাই। তাহলে গর্ভাশয় নাই, কিন্তু এই আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয় আছে। ওকে, তাহলে গর্ভাশয় যেহেতু নাই, এদের গর্ভদণ্ডও নাই, গর্ভমুণ্ডও নাই। গর্ভদণ্ডটাও নাই, গর্ভমুণ্ডও নাই, মুন্ড নাই। কিন্তু আবৃতবীজী উদ্ভিদের কি আছে, তাই না? আবৃতবীজী উদ্ভিদের আছে। হ্যাঁ তন্নি, ওয়ালাইকুম সালাম। স্বপ্না আক্তার, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ঠিক আছে। এরপর আসো 4 নাম্বার। আচ্ছা, তোমরা কি গর্ভমুণ্ড চিনো? গর্ভমুণ্ড, তোমরা জবা ফুল দেখবা, জবা ফুলের একদম ফুলের মাঝ বরাবর একটা দণ্ড দেখা যায় না? ওই দণ্ডের একদম মাথাটা খেয়াল করবা। হ্যাঁ, ওইটা একটু খেয়াল করবা। এর মাথায় মুকুটের মতো কিছু অংশ থাকে, এই যে এরকম মুকুটের মতো কিছু অংশ থাকে, ঠিক আছে? হ্যাঁ, এটাকে বলা হয় গর্ভমুণ্ড। এবং এটার ঠিক নিচে নিচে এই জায়গাটাকে বলা হয় গর্ভাশয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড, এবং এই অংশটা সবার উপরের যে অংশটা, এই অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড। তো একটা পরাগরেণু একটা পরাগরেণু পরাগরেণু পতিত হয় এই গর্ভমুণ্ডে, ঠিক আছে? তারপরে কি হয় সেটা দশম অধ্যায়ে আলোচনা করা আছে। কিন্তু যে পরাগরেণুটা সেটা পতিত হয় এই গর্ভমুণ্ডে। কিন্তু যে উদ্ভিদের গর্ভমুণ্ডটা নাই, এই যে গর্ভমুণ্ড নাই, তাহলে পরাগরেণুটা কোথায় পতিত হবে? এই যে গর্ভাশয়ের ভেতরে এখানে ডিম্বক তৈরি হয়, ঠিক আছে? দশম অধ্যায় থাকলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যেটা, এই গর্ভাশয়ের ভেতরে ডিম্বক তৈরি হয়। তো এদের যেহেতু নগ্নবীজী উদ্ভিদের যেহেতু গর্ভদণ্ড নাই, গর্ভমুণ্ড নাই, গর্ভাশয় নাই, পরাগরেণুটা সরাসরি গিয়ে এই ডিম্বক রন্ধ্রে পতিত হয়, এই কথাটা মনে রাখো। তাহলে 4 নম্বর কথা হচ্ছে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়, ঠিক আছে? তাহলে আবৃতবীজী উদ্ভিদে কোথায় পতিত হয় বলো তো? অবশ্যই গর্ভমুণ্ডে। তাহলে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, গর্ভমুণ্ডে পতিত হয়। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপরে 5 নাম্বার আসো। নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায় না। দ্বিনিষেক কি, এটা আমি একটু পরে আলোচনা করি। এটাও দশম অধ্যায়ের পড়া। এই অধ্যায়ে পড়লে আসলে কোনো কিছু বুঝবা না দ্বিনিষেক বিষয়টা কি। দশম অধ্যায় এই কারণে বলি যে তোমাদের অবশ্যই ফুল সিলেবাসটা পড়া দরকার, ঠিক আছে? ফুল সিলেবাস পড়লে অনেক কিছু বুঝতে পারবা।
ঠিক আছে, কিন্তু এই যে শর্ট সিলেবাস যে পড়তেছো এটা তোমাদের নিজেদের ক্ষতি, অনেক কিছু তোমরা বুঝতেছো না। আসলে বায়োলজিতে আরো অনেক ইন্টারেস্টিং পড়া আছে যেগুলো তোমরা মিস করে যাইতেছো। ঠিক আছে, তো মনে রাখো নগ্নবীজী উদ্ভিদের দিনিষেক হয় না, দিনিষেক হয় না। আর তাহলে আবৃতবীজী উদ্ভিদে কি হবে বলো তো? 5 নম্বর কথা, আবৃতবীজী উদ্ভিদের দিনিষেক হয়। দিনিষেক কি একটু পরে আলোচনা করি। এরপর আসো 6 নাম্বার, যেহেতু দিনিষেক এদের হয় না, এদের যে শস্য, শস্যটা হয় হ্যাপ্লয়েড, শস্য হ্যাপ্লয়েড বা শুধুমাত্র এন। হ্যাপ্লয়েডকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। কিন্তু আবৃতবীজী উদ্ভিদের যে শস্যটা হয়, শস্যটা হ্যাপ্লয়েড না, এটা হয় ট্রিপ্লয়েড, এটা হয় ট্রিপ্লয়েড বা 3n। ট্রাই মানে কি 3, তাহলে ট্রিপ্লয়েড মানে কি 3n অবশ্যই, তাই না? ওকে, তাহলে এই শস্য হ্যাপ্লয়েড আর শস্য ট্রিপ্লয়েড এই দুটো বিষয় কি আমরা দিনিষেক বুঝলে অটোমেটিক এটাও বুঝে যাব। ক্লিয়ার বিষয়টা? এরপরে আসো 7 নাম্বার, নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে, মনে রাখো জাইলেমের 4টা উপাদান, এর মধ্যে একটা উপাদান হচ্ছে ভেসেল। তো এই জাইলেমে ভেসেলটা থাকে না, ভেসেল থাকে না। কিন্তু আবৃতবীজী উদ্ভিদের কি জাইলেমের 4টা উপাদানই থাকে, তার মানে কি ভেসেলটাও থাকে, তাই না? আচ্ছা, কিন্তু নগ্নবীজী উদ্ভিদে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা মনে রাখো। ব্যতিক্রমটা হচ্ছে নিটাম। নিটাম নামক একটা আবৃতবীজী উদ্ভিদ আছে যেখানে জাইলেমে ভেসেলটা থাকে, বুঝছো? নগ্নবীজী উদ্ভিদে জাইলেমের ভেসেলটা সাধারণত থাকে না, কিন্তু একটা মাত্র উদ্ভিদ আছে নগ্নবীজী, অর্থাৎ নিটাম, এই নিটামে ভেসেলটা আছে, বুঝছো বিষয়টা? আচ্ছা, ব্যতিক্রম যেহেতু পড়লাম, এই দিনিষেক সম্পর্কে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা একটু পড়ে নাও। ব্যতিক্রম মনে রাখো, ইফিড্রা নামক একটা নগ্নবীজী উদ্ভিদ আছে, এই ইফিড্রাতে দিনিষেকটা হয়। ঠিক আছে, ইফিড্রাতে কি হয়? দিনিষেক হয়। ওকে, তোমরা একটু তুলে নাও, তোলা হলে আমাকে বলো, আমি বোর্ডটা মুছে দিব। ওকে, তোলা হলে আমাকে একটু বলো, আমি বোর্ডটা মুছে দিব। হ্যাঁ, তোলা হলে একটু বলো। ওকে, ঠিক আছে। ওকে, তোলা হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবং আমাদের আচ্ছা এখানে তো জায়গা আছে, নিচে লিখে দিই তাহলে। 8 নাম্বার যে বৈশিষ্ট্য, লাস্ট আর একটা বৈশিষ্ট্য বলবো, সেটা হচ্ছে ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই। ঠিক আছে, কিন্তু এদের কি ফ্লোয়েমে সঙ্গী কোষটা আছে। ঠিক আছে, এটা লিখে নাও, তাহলে আমাদের শেষ, বুঝছো? আচ্ছা, আমার মার্কারের কালিটা একটু কম আছে, আমার মার্কার কিনতে ভুলে গেছি আর কি। ঠিক আছে, তোমাদের যদি সমস্যা হয় আমাকে বইলো। ঠিক আছে, খুব বেশি সমস্যা হলে আমাকে বইলো, সমস্যা হওয়ার কথা না, এখনো ভালোই দেখা যাচ্ছে। সুমিত পাল ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের হয়েছে তোলা। আসো, আমি এই দুটা বিষয় একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, আসলে এই অধ্যায়ে এই দুটা বিষয় বোঝানো সম্ভব না, তারপরও আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখি তোমরা বোঝো কিনা। ঠিক আছে, তো আমরা এই যে একটু আগে যে গর্ভাশয়টা আঁকাইলাম, ঠিক আছে, এই যে এটা একটা ফুলের পাপড়ি টাপড়ি তো আছেই,
কিন্তু ফুলের মধ্যে একটা স্পেশাল জিনিস থাকে, সেটা হচ্ছে গর্ভাশয়। সেই গর্ভাশয়টা আমি একটু আঁকাই। এই যে এই অংশটা হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, এবং এই অংশটা এটা কি? এটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়, ওকে। তো এই গর্ভাশয়ের ভেতরে কিছু কোষ দেখা যায়। ঠিক আছে, এই গর্ভাশয়ের ভেতরে কিছু কোষ দেখা যায়। আমি একটু বাইরে আঁকাই এই কোষগুলো, তাহলে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের ভেতরে কিছু কোষ দেখা যায়। এর এইখানে নিচের দিকে এইখানে 3টা কোষ দেখা যায়। এখানে 3টা কোষ দেখা যায়। এর মধ্যে মাঝখানের যে কোষটা, এটাকে বলা হয় ডিম্বক। এই কোষটাকে বলা হয় ডিম্বক। এবং দুই পাশে এই ডিম্বকটাকে সহায়তা করার জন্য থাকে সহকারী কোষ। ঠিক আছে, উপরের দিকে আরো 3টা কোষ দেখা যায়। এই 3টা কোষকে বলা হয় প্রতিপাদ কোষ। এই 3টা কোষকে কি বলা হয় ভাইয়া? এই 3টা কোষকে বলা হয় প্রতিপাদ কোষ। এবং এই মাঝ বরাবর এখানে আবার 2টা কোষ থাকে। এই মাঝ বরাবর এখানে আবার 2টা কোষ থাকে, যে কোষগুলোকে বলা হয় গৌণ নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস, এই কথাটা একটু মনে রাখো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই কোষটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডিম্বক। এবং উপরের যেটা, সেটাকে বলা হয় গৌণ নিউক্লিয়াস। এই কোষটাকে বলা হয় গৌণ নিউক্লিয়াস। ঠিক আছে, তো একটা তার মানে কি, যে এখানে আছে উপরের দিকে প্রতিপাদ কোষগুলো আছে, মাঝখানে কি আছে? এখানে আছে গৌণ নিউক্লিয়াস, এবং নিচে আছে কি? ডিম্বক, এবং দুই পাশে আসে সহকারী কোষ। এই কথাটাই একটু মনে রাখো। ঠিক আছে, এখন একটা পরাগরেণু যখন এই গর্ভমুণ্ডে পতিত হয়, পতিত হওয়ার পরে এই পরাগরেণু থেকে একটা নালী বের হয়। ঠিক আছে, এই যে পরাগরেণু থেকে একটা নালী বের হয়। এই যে দেখো, এখানে পরাগরেণুটা পতিত হয়েছে। এই পরাগরেণু থেকে কি হয়েছে বলতো? একটা নালী বের হয়। এবং এই নালীতে 2টা নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ কিনা ভালো করে আমি বুঝতেছি না। এই নালীতে 2টা নিউক্লিয়াস থাকে। একটা নিউক্লিয়াস সামনের দিকে থাকে এবং আরেকটা নিউক্লিয়াস একটু পেছনে থাকে। ঠিক আছে, এই যে ফোঁটা দিয়ে 2টা নিউক্লিয়াস বুঝাইলাম। সামনের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। এবং এই যে এখানে যে কোষটা বা নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটাকে আমরা বলি জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস এবং আরেকটা হচ্ছে জনন নিউক্লিয়াস। তো এই এই যে এই নালীটা, এখানে যেহেতু নালিকা নিউক্লিয়াস আছে, এই নালিকা নিউক্লিয়াসের কাজ হচ্ছে নালী তৈরি করা। এই যে দেখো, এখান থেকে নালী তৈরি হচ্ছে না? তাহলে নালিকা নিউক্লিয়াসের কাজ কি? নালী তৈরি করা। বুঝছো? তাহলে এই নালীটা আস্তে আস্তে বড় হইতে থাকে। নালীটা আস্তে আস্তে বড় হইতে থাকে। বড় হয়ে এক সময় এই ডিম্বকের কাছে পৌঁছায়। এই ডিম্বকের কাছে পৌঁছায়। ঠিক আছে, তো এই নালীর ভেতর দিয়ে কি, এই যে জনন নিউক্লিয়াসটা, এখানে যে জনন নিউক্লিয়াসটা আছে, এই জনন নিউক্লিয়াসটা তো আস্তে আস্তে নিচের দিকে আসে, তাই না? তো নিচের দিকে আসার সময় এই জনন নিউক্লিয়াস আবার 2টা ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে জনন নিউক্লিয়াস আবার 2টা হয়ে যায়। বুঝছো? তাহলে এখানে জনন নিউক্লিয়াস তাহলে কয়টা হলো? এই যে এখানে একটা, এখানে একটা, কয়টা জনন নিউক্লিয়াস হলো? 2টা জনন নিউক্লিয়াস। তো এই জনন নিউক্লিয়াসটা এবার আস্তে আস্তে নালীর ভেতর দিয়ে এখানে আস্তে আস্তে, যেহেতু নিউক্লিয়াস 2টা আছে, একটা নিউক্লিয়াস গিয়ে মিলিত হয় এই যে এই ডিম্বকের সাথে, এবং আরেকটা নিউক্লিয়াস গিয়ে মিলিত হয় এই যে গৌণ নিউক্লিয়াসের সাথে। বুঝছো বিষয়টা? তাহলে দেখো, জনন নিউক্লিয়াস যেহেতু 2টা, এখানে জনন নিউক্লিয়াস একটা গিয়ে কার সাথে মিলিত হচ্ছে? ডিম্বকের সাথে মিলিত হচ্ছে। আরেকটা নিউক্লিয়াস কার সাথে গিয়ে মিলিত হচ্ছে? গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে, তাই না? তাহলে এখানে নিষেক কয়বার হয়েছে বলতো? এখানে মিলিত হয়েছে কয়বার? অর্থাৎ নিষেক হয়েছে কয়বার? 2বার। তাহলে যেহেতু 2বার মিলিত হয়, এই ঘটনাকে আমরা কি বলি? দ্বিনিষেক বলি। ঠিক আছে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদে এই দ্বিনিষেকটা হয় না। ঠিক আছে, আবৃতবীজী উদ্ভিদে দ্বিনিষেকটা হয়।
হ্যাঁ, এবং এই যে এখানে গৌণ নিউক্লিয়াসের বিষয়টা খেয়াল করে দেখো, গৌণ নিউক্লিয়াসে আগে থেকে নিউক্লিয়াস আছে কয়টা? দুইটা নিউক্লিয়াস। তার মানে কি আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি 2n। নতুন করে আরো একটা নিউক্লিয়াস এসে যুক্ত হইলো, তার মানে কি এখানে 3n হয়ে গেছে। তাহলে যখন 3n হবে বা তিনটা নিউক্লিয়াস হয়ে যাবে, এই ঘটনাকে আমরা কি বলি বলতো? এই ঘটনাকে আমরা বলি ট্রিপ্লয়েড। বুঝছো? এই ঘটনাটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ট্রিপ্লয়েড। বুঝছো? তাহলে যেহেতু লগ্নবীজিতে দ্বিনিষেধটা হয় না, তাহলে ট্রিপ্লয়েড কিভাবে হবে? ট্রিপ্লয়েড তো হওয়ার কোনো চান্স নাই, তাই না? এই কারণে এটা শস্য হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু আবৃতবীজী উদ্ভিদে শস্যটা হয় ট্রিপ্লয়েড। হ্যাঁ, স্বপ্ন আক্তার পড়ছো? ঠিক আছে। এগুলো পড়া থাকলে না অনেক বেশি ইজি লাগে। আমার 9-10-এ এসব বিষয় পড়া ছিল না, বুঝছো? কিন্তু তোমাদের তো আবার শর্ট সিলেবাস হওয়াতে আসলেই তোমাদের অনেক বেশি ঝামেলা হয়েছে। হ্যাঁ, তোমাদের যদি ফুল সিলেবাস হইতো অনেক বেশি ভালো হইতো, অনেক ভালো হইতো। তোমরা হয়তো বা এখন বুঝতেছো না বিষয়টা, কিন্তু অনেক বেশি ভালো হইতো। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? বুঝতে পারলে আমাকে বলো বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো না বুঝতে পারো নাই বলো তো? ওকে, ঠিক আছে, বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের। আচ্ছা, যারা ACC 24 আছো, যারা ACC 24 আছো, তোমরা কি আন্দোলন টান্দোলন একটু করবা না পরীক্ষা পেছানোর জন্য? আন্দোলন তো করা দরকার, প্রতি বছরই তো আন্দোলন হয়। তোমরা এক কাজ করো, কাফনের কাপড় কিনবা, বুঝছো? কাফনের সাদা কাপড় আছে না, কাফনের কাপড় কিনে সেটা গায়ে দিয়ে প্রেস ক্লাবের সামনে অনশনে বসে যাবা। ঠিক আছে? অনশন মানে কি? অনশন মানে হচ্ছে খাওয়া দাওয়া করবে না, এরকম একটা দাবি নিয়ে বসে যাবা। হ্যাঁ, যদি পরীক্ষা না পেছানো হয়, দরকার হলে না খেয়ে মরে যাবা। ঠিক আছে? তাইলে পরীক্ষা পেছানোর একটা সম্ভাবনা আছে। ঠিক আছে? তো আমি যে তোমাদের এই বুদ্ধিটা দিলাম, এটা কাউরে বইলো না। ঠিক আছে? এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো আর কি। হুম, হুসাইন আহমেদ, বুঝতে পারছো? ওকে, আসো। আচ্ছা, সুমিত বলছো যে ভাইয়া আন্দোলন করার সময় পড়তেছি, বাকিরা আন্দোলন করুক কেন? এভাবে স্বার্থপর হবা কেন? হ্যাঁ, বাকিরা আন্দোলন করবে, পরীক্ষা পিছাইলে তুমি তুমি লাভ পাইলা, কিন্তু পরীক্ষা না পিছাইলে তারা তারা তো ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, সবাই মিলে আন্দোলন নেমে যাও, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, আসো তাহলে আমরা পরের টপিকে যাই। ওকে, আসো এই অধ্যায়ে ফার্স্টে আমরা নগ্নবীজী উদ্ভিদ নিয়ে আমরা একটু পড়ি। আচ্ছা, আমি মনে হয় আর বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ করতে পারবো না, আমার আমার মার্কারটা অলরেডি জব দিয়ে দিছে আর কি। ঠিক আছে, তাহলে আসো, নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী একটা উদ্ভিদ হচ্ছে, নগ্নবীজী একটা উদ্ভিদের উদাহরণ হচ্ছে সাইকাস। বুঝছো? তো আরো কিছু আছে, যেমন সাইকাস আছে, পাইনাস আছে, নিটাম আছে,
ইফিড্রা আছে, আরো অনেকগুলো আছে। ঠিক আছে, তো সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে সাইকাস, এবং এই সাইকাস থেকে বইয়ে যেহেতু আলোচনা করা আছে এই সাইকাস সম্পর্কে, এই সাইকাস থেকে প্রশ্ন হবে। ঠিক আছে, তোমার এই অধ্যায় থেকে যদি নগ্নবীজি থেকে প্রশ্ন হয়, এই সাইকাস থেকে হওয়ার সম্ভাবনা বেশি। তো এই সাইকাসকে একটা বিশেষ নামে ডাকা হয়। সাইকাসকে বলা হয় সাইকাসকে বলা হয় পাম ফার্ন। সাইকাসকে বলা হয় পাম ফার্ন। তাহলে সাইকাসকে পাম ফার্ন বলার কারণটা কি, বলার কারণটা কি এটা আমাদের জানতে হবে। তো সাইকাসের যে দেহটা আছে, সাইকাসের দেহ দেখতে পাম গাছের মতো, দেখতে পাম গাছের মতো, গাছের মতো। এবং সাইকাসের যে পাতা আছে, পাতা দেখতে ফার্নের মতো, পাতা ফার্নের মতো। ঠিক আছে, তাহলে এদের দেহ যেহেতু পাম গাছের মতো এবং পাতা দেখতে ফার্নের মতো, সাইকাসকে বলা হয় পাম ফার্ন। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো সাইকাসের যে শুক্রাণু আছে এটা সম্পর্কে আমরা একটু পড়ি। সাইকাসের শুক্রাণু, শুক্রাণু মনে রাখো, সাইকাসের যে শুক্রাণু সেটা দেখতে লাটিমের মতো, লাটিমের মতো। 2 নম্বর কথা হচ্ছে সাইকাসের শুক্রাণুটা বহু ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা যুক্ত। ঠিক আছে, এবং 3 নম্বর কথা হচ্ছে উদ্ভিদ কুলের মধ্যে সর্ববৃহৎ, উদ্ভিদ কুলের মধ্যে সর্ববৃহৎ বা সবচেয়ে বড়। ঠিক আছে, তাহলে দেখো আকৃতিটা কেমন আসলে। এই যে এটা হচ্ছে একটা লাটিম, দেখো এটা হচ্ছে একটা লাটিম। এই লাটিমের যে আল নর্মালি তো একটা হয়, কিন্তু এখানে যদি আমি অনেকগুলা দিয়ে দিই, অর্থাৎ অনেকগুলো ফ্লাজেলা, বহু ফ্লাজেলা, তাহলে এটাকে আমরা বলতে পারি সাইকাসের শুক্রাণু। এবং যত উদ্ভিদের শুক্রাণু আছে তাদের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু হচ্ছে সাইকাসের, এই কথাটা মনে রাখো। ওকে, আচ্ছা, হোয়াট ইজ ফার্ন? ফার্ন তোমরা প্রত্যেকে দেখছো। ফার্ন হচ্ছে একটা উদ্ভিদের নাম। তোমরা গাছে বাড়ির চিপা চাবাতে, হ্যাঁ, যদি একটু খোঁজাখুঁজি করো এই ফার্নটা দেখতে পাবা। ঠিক আছে, তোমরা একটু নেটে সার্চ দিবা, নেটে সার্চ দিলে তোমরা বুঝতে পারবা যে কোন উদ্ভিদটাকে আমি বুঝাচ্ছি। ঠিক আছে, এটা তোমার বাড়ির আশেপাশে সব জায়গাতে জন্মায়, এই উদ্ভিদটা সব জায়গাতে পাবা। ঠিক আছে, তুমি সার্চ দিলে পাতা দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, এই পাতা, সাইকাসের যে পাতাটা সেটা দেখতে ফার্নের মতো, বুঝছো? ওকে, এই কারণে এটাকে বলা হয় পাম ফার্ন। তাহলে সাইকাসের শুক্রাণু সম্পর্কে আমরা 3টা কথা জানলাম। এরপর আসো সাইকাসকে আরো একটা বিশেষ নামে ডাকা হয়। সাইকাসকে বলা হয়, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। জীবন্ত জীবাশ্ম বলার কারণ, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ, দেখো জীবাশ্ম মানে কি? জীবাশ্ম মানে আমরা যেটা বুঝি যে বহু বছর মাটির নিচ থেকে মানে কোনো একটা জীব বহু বছর ধরে যদি মাটির নিচে থাকে, সেটা তেল বা বিভিন্ন খনিজ পদার্থে পরিণত হয়, সেগুলাকে বলা হয় জীবাশ্ম, জীবাশ্ম। কিন্তু জীবন্ত জীবাশ্ম কি? জীবন্ত জীবাশ্ম হচ্ছে যে কোনো প্রাণী যদি বহু বছর থেকে বেঁচে থাকে, অর্থাৎ সাইকাসের কথা আমি বলি। সাইকাস এই উদ্ভিদটা বেঁচে আছে ডাইনোসরের যুগ থেকে। ঠিক আছে, ডাইনোসর কি এখন আর আছে? নাই, কিন্তু তার মানে কি বহু কোটি কোটি বছর আগে থেকে এই উদ্ভিদগুলো ছিল এবং এখনো পৃথিবীতে টিকে আছে। ঠিক আছে, তার মানে কি এদেরকে আমরা বলতে পারবো জীবন্ত জীবাশ্ম, বুঝছো? অর্থাৎ জীবাশ্ম যেগুলা জীবিত আছে। তো সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ, বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে প্রথম যে কারণ, মনে রাখো, সাইকাস প্রাথমিক মেসোজোয়িক যুগে উৎপত্তি। সাইকাস এটা প্রাথমিক মেসোজোয়িক যুগে উৎপত্তি লাভ করে। 2 নম্বর কথা হচ্ছে এখানে
100টি গণের 9টি প্রজাতি এখনো টিকে আছে। ঠিক আছে, দেখো সাইকাস হচ্ছে প্রাথমিক মেসোজোয়িক যুগ। হ্যাঁ, প্রাথমিক মেসোজোয়িক যুগ বলতে এটা অনেক বছর আগে, প্রায় ডাইনোসরের সময়। আচ্ছা, কেউ কি আছো? একটু বলো তো, কেউ কি আছো এখন? একটা কল আসছিল, এই কারণে সম্ভবত আটকে গেছিল। ঠিক আছে, একটু বলো তো যে তোমরা কতটুকু ক্লাসটা করতে পারছিলা, একটু আমাকে বলো দেখি। কোন পর্যন্ত শুনতে পাইছো, তারপর থেকে আমি করাবো, বলো তো। বলো তো, কেউ কি আছো এখন? ঠিক আছে, পাতা থেকে শুরু করতে বলতেছো, ওকে। পাতা, ঠিক আছে। পাতা কিছুই না, পাতা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্বল্পপত্র আর একটা হচ্ছে পর্ণপত্র। ঠিক আছে, তাহলে স্বল্পপত্রের কালার হচ্ছে বাদামি আর পর্ণপত্র হচ্ছে সবুজ। ডাইনোসর পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে, বলে দিই। সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম, জীবাশ্ম মানে তো আমরা বুঝি, জীবন্ত জীবাশ্ম মানে জীবাশ্ম মানে কি, কোটি কোটি বছর ধরে যে জীবগুলা মৃত অবস্থায় হোক, সেগুলো মাটির নিচে চাপা পড়ে পড়ে থাকলে সেটা হচ্ছে জীবাশ্ম। ওকে, আর জীবন্ত জীবাশ্ম মানে কি, যদি এই জীবগুলা এখনো পৃথিবীতে বেঁচে থাকে, কোটি কোটি বছর আগেও ছিল, এখনো আছে, সেই জীবগুলাকে আমরা কি বলবো, জীবন্ত জীবাশ্ম। তাহলে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? এটার উৎপত্তি হচ্ছে প্রাথমিক মেসোজোয়িক যুগে, এবং 9টা 100টা গণের 9টা প্রজাতি এখনো পৃথিবীতে টিকে আছে। তাহলে ওই যে মেসোজোয়িক যুগে কোটি কোটি বছর আগেও ছিল, এখনো আছে, এ কারণে এটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। এবং সাইকাসের পাতা দুই ধরনের, একটা হচ্ছে স্বল্পপত্র এবং আরেকটা হচ্ছে পর্ণপত্র। ওকে, এই দুটো কথা মনে রাখো। ওকে, ঠিক আছে। তাহলে এতটুকুই তো মিস করছো তোমরা, তাই না? নাকি আরো কিছু মিস করছো, আমাকে বলো। আর কিছু কি মিস করছো, নাকি এতটুকুই? ঠিক আছে, তাহলে এতটুকু তো মিস করছো তোমরা, তাই না? নাকি আরো কিছু মিস করছো?
ওকে, ঠিক আছে। তাহলে আসো, এবার আমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে আহ, আচ্ছা তোমরা একটা কাজ করবা। বইয়ে আমি তো অনেক কিছু পড়াইলাম, সাইকাসের আলাদাভাবে আমি পড়াইছি, ঠিক আছে, কিন্তু বইয়ে এই তথ্যগুলো না একসাথে বলা আছে। হ্যাঁ, তো তোমরা একটু বই খুলবা, এবং বই খুলে একটা বিষয় অবশ্যই অবশ্যই পড়তে হবে, এবং সেটা কিন্তু তোমাদের সিকিউতে আসবে, ঠিক আছে। সেটা হচ্ছে সাইকাসের বৈশিষ্ট্য। সাইকাসের সাইকাসের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলা বইয়ে সুন্দর মতো লেখা আছে, সেগুলো অবশ্যই করবা। হ্যাঁ, 9-10টা বৈশিষ্ট্য আছে, সব অবশ্যই করবা। আমি কিন্তু অলরেডি অনেকগুলো বলে দিছি, প্রায় সবই বলে দিছি, ঠিক আছে। এই সাইকাসের বৈশিষ্ট্যগুলো করবা, এবং আরো দু একটা বলে দিই। যেগুলো বলছি সেগুলো তো বলছি, আরো কয়েকটা কথা বলে দিই। সাইকাসে একটা স্পেশাল ধরনের টিস্যু আছে, যে টিস্যুটাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। যে টিস্যুটাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। টিস্যু এই ট্রান্সফিউশন টিস্যু, এটার কাজ হচ্ছে, মনে রাখো, দেখো মানুষের দেহে কি আছে? রক্ত আছে। রক্তের কাজটা কি? রক্তের কাজ হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো পরিবহন করা। আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারের যে পুষ্টি উপাদানগুলা, সেগুলা কি আমার হাতে নিয়ে আসতে হবে না? আমরা তো খাবারটা খাচ্ছি মুখ দিয়ে, সেগুলো পেটে যাচ্ছে, কিন্তু সেই খাবারের যে পুষ্টি উপাদানটা, সেটা কি আমার হাতের এই কোষের প্রয়োজন নাই? আছে তো, তাই না? তাহলে এই রক্তটা ওই পুষ্টি উপাদানকে আমার হাতের এখানে পৌঁছায় দেয়, বুঝছো? কিন্তু গাছের কি ইয়েটা আছে? গাছের কি পরিবহন টিস্যু আছে? সরি, পরিবহন টিস্যু বলতেছি, রক্ত আছে। গাছের কিন্তু রক্ত নাই, তাই না? কিন্তু গাছের কি আছে? ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু তন্ত্র আছে। কিন্তু সাইকাসের আবার একটা বিশেষ ধরনের টিস্যু আছে, যেটাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু, যেটা সাইকাসে পরিবহনের কাজটা করে, বুঝছো? তাহলে ট্রান্সফিউশন টিস্যুর কাজ কি? এটা এটা পরিবহনের কাজ করে। ওকে, এবার আসো, সাইকাসের আর একটা বৈশিষ্ট্য, সাইকাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে লিফ স্কার। সাইকাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে লিফ স্কার। তো স্কার দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে দাগ, বুঝছো? স্কার মানে এখানে বোঝানো হচ্ছে দাগ। তাহলে বলো তো, এই দাগটা কোথায় দেখা যায়? হ্যাঁ, আমি বলে দিলাম, লিফ স্কার হচ্ছে একটা দাগ। তাহলে বলো তো, দাগটা আসলে কোথায় দেখা যায়? বলতে পারবা একটু? বলো দেখি, কে কে আছো, একটু বলো দেখি যে স্কার মানে যদি দাগ হয়, তাহলে দাগটা আসলে কোথায় দেখা যায়? বলতে পারবা? জানো? পাতা, সুমিত বলছো পাতা। আচ্ছা, আর কেউ বলতে পারবা? বলো তো কোথায় দেখা যায়? শিওর হয়ে বলো, শিওর। সুমিত? হ্যাঁ, এই যে হুসাইন আহমেদ একটা ভালো কথা বলছো, যে পাতা ঝরে যাওয়ার পরে, কিন্তু আসল কথাটা তুমি বলো নাই হুসাইন, এখনো আসল কথাটা বলো নাই, বুঝছো? আমি বলে দিই, দেখো, তোমরা পরীক্ষায় যদি এই প্রশ্নটা করা হয়, 100 জনের মধ্যে 90 জনই উত্তর দিবা পাতায় দাগ, ঠিক আছে। লিফ স্কার এটা হচ্ছে কোথায় দাগ? পাতায় দাগ তোমরা দিবা। এর কারণ হচ্ছে লিফ মানে পাতা, লিফ মানে পাতায়, স্কার মানে দাগ। হুম, কিন্তু পাতায় দাগ না এটা। দেখো, ধরে নাও এটা হচ্ছে একটা গাছ, গাছের সাথে একটা পাতা যুক্ত আছে, এটা হচ্ছে পাতা। তাহলে এই পাতা যদি আমি টান দিই, এই পাতাটা যদি আমি ছিঁড়ে ফেলি বা খুলে ফেলি, তাহলে এই দাগটা কোথায় হবে বলো তো? এই যে এই জায়গাটা, এই গোড়াটা যদি, পাতার গোড়াটা যদি খুলে আসে, তাহলে এই দাগটা গাছের কাণ্ডে তৈরি হবে না? বলো তো, দাগটা কোথায় হবে? গাছের কাণ্ডে হবে। তাহলে লিফ স্কার হচ্ছে সেটাই। তোমরা পেঁপে গাছের কথা চিন্তা করো, পেঁপে গাছের পুরা পাতাটা যদি দাগ মানে টান দেওয়া হয়, তাহলে কি কাণ্ডে একটা দাগ থেকে যায়। নারিকেল গাছের কথা চিন্তা করো, নারিকেল গাছের পুরা ডালটা ধরে যদি টান দেওয়া হয়, তাহলে কি কাণ্ডে একটা দাগ থেকে যায় না? তো এটা হচ্ছে লিফ স্কার। তাহলে লিফ স্কার বিষয়টা কি? এটা হচ্ছে কাণ্ডে, কাণ্ডে পাতার দাগ, কাণ্ডে পাতার দাগ। ক্লিয়ার বিষয়টা? ওকে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এবার আসো, আমরা যে বিষয়টা পড়বো, সেটা হচ্ছে সাইকাসের জনন।
সাইকাসের যৌন জননটা মেনলি পড়বো, সাইকাসের অযৌন জননটাও আছে, তবে আমরা পড়বো সাইকাসের যৌন জনন। সাইকাসের যৌন জনন। তো একটা কথা মনে রাখো, সাইকাস হচ্ছে একটা হেটারোস্পোরাস জীব বা অসম অসম রেণু প্রসূ, অসম রেণু প্রসূ বা যেটাকে আমরা বলি হেটারোস্পোরাস, হেটারোস্পোরাস। ঠিক আছে, তো অসম রেণু প্রসূ বা হেটারো কথাটার অর্থ হচ্ছে অসম বা আলাদা রকমের। তাহলে হেটারোস্পোরাস মানে কি? এখানে দুই ধরনের স্পোর দেখা যায়, সাইকাসে দুই ধরনের স্পোর দেখা যায়, দুই ধরনের আলাদা ধরনের স্পোর দেখা যায়। একটাকে বলা হয় মাইক্রোস্পোর, একটাকে বলা হয় মাইক্রোস্পোর, এবং আরেকটা হচ্ছে ম্যাক্রোস্পোর, ম্যাক্রোস্পোর। ওকে, তো মাইক্রোস্পোর এটা হচ্ছে পুরুষ উদ্ভিদে দেখা যায়, আর ম্যাক্রোস্পোর এটা দেখা যায় স্ত্রী উদ্ভিদে। ঠিক আছে, বা মেয়ে উদ্ভিদ যেটাকে আমরা বলি। তো দেখো, মাইক্রো কথাটার অর্থ কি? মাইক্রো কথাটার অর্থ হচ্ছে ছোট, আর ম্যাক্রো কথাটার অর্থ হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে ম্যাক্রোস্পোর মানে কি এখানে স্পোরটা কিছুটা বড়, আর এখানে মাইক্রোস্পোর মানে কি স্পোরটা ছোট। তাহলে দুইটা কি একই রকম হইলো? স্পোর দুইটা কি একই সমান হইলো, নাকি একটা ছোট একটা বড়? ছোট বড় হয়েছে, তাই না? এই কারণে এটাকে আমরা বলতেছি অসম রেণু প্রসূ, অর্থাৎ দুইটা সমান না, অসম। বুঝলা বিষয়টা? তাহলে মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর যেখান থেকে তৈরি হয় সেটাকে বলা হয় মাইক্রো স্পোরোফিল, স্পোরোফিল। ঠিক আছে, তাহলে মাইক্রোস্পোর যে পাতায় তৈরি হয়, মাইক্রোস্পোরটা যে পাতায় তৈরি হয় সেই পাতাটাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল। এখানে ফিল কথাটার অর্থ হচ্ছে পাতা। আর ম্যাক্রোস্পোর, মাইক্রোস্পোর যে পাতা থেকে তৈরি হয় সেটাকে বলা হয় ম্যাক্রোস্পোরোফিল, ম্যাক্রোস্পোরোফিল। ঠিক আছে, তাহলে ম্যাক্রোস্পোর যে পাতায় তৈরি হয় সেটাকে বলা হয় ম্যাক্রোস্পোরোফিল। ক্লিয়ার বিষয়টা ভাইয়া? ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু যৌন জননটা করব। তোমরা বুঝতে পারছো কিনা একটা সাড়া দাও দেখি, কে কে বুঝতে পারছো? একটা সাড়া দাও দেখি। ঠিক আছে, তাহলে মাইক্রোস্পোর যে ওকে, স্বপ্ন আক্তার বুঝতে পারছো? আচ্ছা, অলরেডি 10টা 6 বাজে। আমরা এই টপিকটা পড়ে আজকের মতো শেষ করব। ঠিক আছে, এই টপিকটা আজকের মতো পড়বো, আজকের মতো পড়ে এটা শেষ করে দেব আজকের ক্লাস। ওকে, তাহলে আসো এই যৌন জননটা প্রসেসটা আসলে কিভাবে হয় সেটা আমরা একটু পড়বো এবার। ওকে, যৌন জননের প্রসেসটা কিভাবে হয় সেটা আমরাই দেখব। তো তাহলে তোমরা এতটুকু অবশ্যই ক্লিয়ার যে সাইকাসের পুরুষ উদ্ভিদ আর স্ত্রী উদ্ভিদ দুইটা আলাদা। মানুষের মধ্যে কি ছেলে মেয়ে দুইটা আলাদা ধরনের না? তাহলে সাইকাসের ক্ষেত্রেও একটা উদ্ভিদ হচ্ছে পুরুষ উদ্ভিদ আর একটা উদ্ভিদ হচ্ছে স্ত্রী উদ্ভিদ। তো যেহেতু আমরা জনন করতেছি, আমরা কি করতেছি? যৌন জনন। তাহলে যৌন জননে কি লাগে বলতো? শুক্রাণু প্রয়োজন, শুক্রাণু প্রয়োজন। আর কি লাগবে বলতো? ডিম্বাণু, ডিম্বাণু, তাই না? তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু মিলন হইলে তো সেটাকে আমরা বলবো যৌন জনন। তাহলে আমাদের যৌন জনন হওয়ার জন্য দরকারটা কি? দরকার হচ্ছে শুক্রাণু প্রয়োজন আর একটা কি ডিম্বাণু। এই দুটা মিলন হইলে সেটাকে আমরা বলি যৌন জনন। তাহলে
শুক্রাণু তৈরি হবে কোথা থেকে? অবশ্যই পুরুষ উদ্ভিদ থেকে। আর ডিম্বাণু তৈরি হবে কোথা থেকে? অবশ্যই স্ত্রী উদ্ভিদ থেকে, তাই না? তাহলে এই শুক্রাণুটা কিভাবে তৈরি হয় আর ডিম্বাণুটা কিভাবে তৈরি হয় সেটা আমরা দুই পাশে আমরা আলাদাভাবে দেখব, একসাথে দেখব, বিষয়টা ভিজুয়ালাইজ করব। তাহলে দেখো আমাদের পড়াটা অটোমেটিক হয়ে যাবে, আমাদের সহজে হয়ে যাবে। বইয়ে কিন্তু এভাবে লেখা নাই। যেমন আমি তোমাদের কি করছি, আমি তোমাদের নগ্নবীজি আর আবৃতবীজির মধ্যে পার্থক্য একটা পেজের মধ্যে দিয়ে দিছি, বা বোর্ডের একটা অংশের মধ্যে আমি দিয়ে দিছি, পার্থক্য করে পড়াইছি, কিন্তু বইয়ে কিন্তু এভাবে লেখা নাই, তাই না? তো নিজে যখন পড়তে যাবা আসলে অনেক কিছু নিজে পড়লেও হয়, ঠিক আছে? কিন্তু এই যে আমি যে সহজ করে দিতেছি এটা কিন্তু তুমি নিজে পড়লে হবে না, ঠিক আছে? তো আমি তোমাদের পড়াটাকে একটু সহজ করে দিব, তোমরা সেটাকে আরো ভালো মতো রিয়ালাইজ করার জন্য বইটা পড়বা, ঠিক আছে? এই আর কি বিষয়। তাহলে আসো আমরা এক পাশে শুক্রাণু তৈরি করব, আরেক পাশে কি তৈরি করব? ডিম্বাণু। তো সাইকাসের যে পুরুষ উদ্ভিদ আছে, এই পুরুষ উদ্ভিদে না একটা আনারসের মতো একটা বস্তু আছে, দেখো দেখতে কেমন। এই চিত্রটা একটু তুলে নাও সবাই। সাইকাসের যে পুরুষ উদ্ভিদটা আছে, এই পুরুষ উদ্ভিদে আনারসের মতো একটা বস্তু আছে, যেখানে এই যে কাঁটার মতো কিছু অংশ আছে। আনারসে যেমন কাঁটা থাকে না, এখানেও কাঁটার মতো কিছু অংশ আছে। তো এটা এই যে এই জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে পুংস্ট্রোবিলাস। এই জিনিসটার নাম কি? এটার নাম হচ্ছে পুংস্ট্রোবিলাস, পুংস্ট্রোবিলাস বা পুংকন। পুংকন এই কথাটা মনে রাখো। আমি কয়েকদিন আগে একটা আমার ইউটিউব চ্যানেলে গেলে বা আমার ফেসবুকে যদি একটু খোঁজো, এই যে কয়েকদিন আগে আগেরই দিয়ে যখন আমি নাটোর ঘুরতে গেছিলাম তখন সাইকাস উদ্ভিদটা দেখছিলাম এবং এই পুংস্ট্রোবিলাসের ভিডিওটা করছি। তোমরা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? অলরেডি হয়তো বা অনেকে দেখছো তোমরা। তো এটা হচ্ছে পুংস্ট্রোবিলাস। এই পুংস্ট্রোবিলাসে দেখো কাটার মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ, এরকম একটা কাটার মতো অংশ যদি আমি তুলি, এই কাটার মতো অংশটা দেখতে কিছুটা এমন। এই কাটার মতো অংশটা দেখতে কিছুটা এমন, ঠিক আছে? এই যে এমন, এবং এখানে ফুলের মতো কিছু অংশ আছে, এর ভেতরে ফুলের মতো কিছু অংশ দেখা যায়, ঠিক আছে? ওকে। তো এই যে এই কাটার মতো এখান থেকে অনেকগুলা কাটা আছে না, একটা কাটা যদি আমি তুলে নিই সেটা দেখতে এমন হবে, ঠিক আছে? তো এইটাকে বলা হয়, এইটাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিল। ওই যে একটু আগে আমরা বললাম যে মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোর ধারণ করেছে পাতা, তাই না? ওকে। এই মাইক্রোস্পোরোফিলের এই ওপরের দিকের এই যে মাথার দিকের যে অংশটা, এই অংশটাকে আবার একটা বিশেষ নামে ডাকা হয়, এটাকে বলা হয় অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস, ক্লিয়ার বিষয়টা? ওকে। এই মাইক্রোস্পোরোফিলের ভেতরে এখানে দেখো ফুলের মতো কিছু অংশ দেখতে পাচ্ছ, ফুলের মতো কিছু গঠন আছে। এই ফুলের মতো যে গঠনটা আছে এই গঠনটাকে বলা হয় সোরাস, ঠিক আছে? তাহলে সোরাসটা দেখতে কেমন? এই যে ফুলের মতো, সোরাসটা দেখতে কেমন? ফুলের মতো। দেখো দেখে মনে হচ্ছে না যে এই তিনটা কি ফুলের পাপড়ি? তো এই পাপড়ির সংখ্যা কয়টা এখানে দেখানো হয়েছে দেখো তো। সংখ্যা এখানে তিনটা পাপড়ি দেখানো হয়েছে না? তো পাপড়ির সংখ্যা 2 থেকে 5টি হইতে পারে। পাপড়ির সংখ্যা কয়টা হতে পারে? 2 থেকে 5টি। তো মনে রাখো এই পাপড়িগুলাকে আবার বলা হয় স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম। তাহলে পাপড়িগুলাকে আমরা কি বলতেছি? স্পোরাঞ্জিয়াম। পাপড়ির সংখ্যা কয়টা? 2 থেকে 5টা। বুঝছো ভাইয়া? তো এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে এবার তৈরি হবে পুং মাতৃকোষ। পুং মাতৃকোষ, মাতৃকোষ, ঠিক আছে? এই পুং মাতৃকোষের মধ্যে তৈরি হয় পুংরেণু বা মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর, এই মাইক্রোস্পোর থেকে এবার তৈরি হবে শুক্রাণু। বুঝছো? তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে যে স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম কি? এটা হচ্ছে 2n। এখানে পুং মাতৃকোষ, এটা হচ্ছে 2n, এবং এখানে মিওসিস হয়, ফলে এটা হয়ে যায় কি? n। শুক্রাণুটা তো অবশ্যই n হয়, ঠিক আছে? তাহলে দেখো
একটা সাইট আছে যে পুরুষ উদ্ভিদ, পুরুষ উদ্ভিদ থেকে কিভাবে শুক্রাণু তৈরি হয় দেখছো, কিভাবে শুক্রাণু তৈরি হয়। ওকে, এবার আসো আমরা স্ত্রী উদ্ভিদটা একটু দেখি, স্ত্রী উদ্ভিদে আসলে কি হয়। তো স্ত্রী উদ্ভিদে, স্ত্রী উদ্ভিদে এখানে সাপের ফোনার মতো একটা গঠন দেখা যায়। তোমরা হচ্ছে ওই যে নাগিন দেখছো না, নাগিন মানে কি তোমরা আবার ওই যে নাটক ভাইবো না, একটা কি যেন নাটক ছিল নাগিন। হ্যাঁ, যাই হোক, ওই যে সাপের যে মুভিগুলা আগে দেখতাম আমরা বিটিভিতে, হ্যাঁ, সাপের মুভিতে ওই যে সাপ যে ফনা তুলে তুলে থাকে, এই স্ত্রী উদ্ভিদের এই মাইক্রো মেগা স্পোরোফিলটা দেখতে এইরকম সাপের ফনার মতো। হ্যাঁ, তাহলে এই পাতাটাকে আমরা কি বলতেছি, এই পাতাটাকে আমরা বলি মেগা স্পোরোফিল। মেগা মেগা স্পোরোফিল। আচ্ছা, আমার মনে হয় একটা বিষয় ভুল হয়েছে, আমার মনে নাই, তোমরা একটু চেক করে নাও তো। দেখো, একটু আগে আমি বলছি না, একটু আগে আমরা বলছি না যে মেগা স্পোর, ওই যে মাইক্রোস্পোর যে পাতায় থাকে সেই পাতাটাকে কি বলা হয়, মাইক্রোস্পোরোফিল। আর পাশে আমি বলছিলাম যে মেগা স্পোর, মেগা স্পোর বলছিলাম নাকি ম্যাক্রোস্পোর বলছিলাম, এটা একটু দেখো তো। ম্যাক্রোস্পোর হবে না, ওটা হবে মেগা স্পোর। ঠিক আছে, মেগা স্পোর বা মেগা স্পোরোফিল। তাহলে মেগা স্পোরোফিল এটাকে বলা হয় মেগা স্পোরোফিল। এই মেগা স্পোরোফিলের কিনারে, এই কিনারের এই জায়গাতে থাকে ডিম্বক। এটা কি, এই জায়গাটা হচ্ছে কিনার। এই কিনারে কি থাকে, এখানে থাকে ডিম্বক। তবে মেগাস্পোরোফিলের কিনারে কি আছে, ডিম্বক আছে। এই ডিম্বক থেকে এবার তৈরি হবে স্ত্রী মাতৃকোষ। স্ত্রী মাতৃকোষ। তাহলে দেখো, যেহেতু স্ত্রী মাতৃকোষ তৈরি হয়ে গেছে, আগের বার একটু খেয়াল করে দেখো তো, পুং মাতৃকোষ থেকে কি তৈরি ছিল, মাইক্রোস্পোর। তাহলে স্ত্রী মাতৃকোষ থেকে কি তৈরি হবে, মেগা স্পোর তৈরি হবে, তাই না? কিন্তু আসলে মেগা স্পোরটা তৈরি হয় না, এখানে একটা এক্সট্রা বিষয় তৈরি হয় যেটাকে বলা হয় আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম, ঠিক আছে? তো মনে রাখো, এই আর্কিগোনিয়াম এটা হচ্ছে সাইকাসের একটা অনুন্নত বৈশিষ্ট্য। অনুন্নত, অনুন্নত বৈশিষ্ট্য বা আদি বৈশিষ্ট্য। হ্যাঁ, অর্থাৎ এই বৈশিষ্ট্যটা উন্নত উদ্ভিদগুলোতে দেখা যায় না, আদি বৈশিষ্ট্য। বুঝছো বিষয়টা? তাহলে আর্কিগোনিয়াম সৃষ্টি এটা কি, একটা অনুন্নত বৈশিষ্ট্য বা এটাকে বলা হয় আদি বৈশিষ্ট্য। ঠিক আছে, অর্থাৎ নর্মালি এই আর্কিগোনিয়াম তৈরি হওয়াটা ভালো না আসলে। ঠিক আছে, এই স্ত্রী মাতৃকোষ থেকে যদি ডাইরেক্ট মেগাস্পোর তৈরি হতো তাহলে সেটা ভালো ছিল। তাহলে এই আর্কিগোনিয়াম ফার্স্টে তৈরি হয় এবং আর্কিগোনিয়াম থেকে তৈরি হয় মেগাস্পোর। মেগা স্পোর, এবং মেগা স্পোর থেকে আলটিমেটলি শুক্রাণুটা তৈরি হয়, ডিম্বাণুটা তৈরি হয়। এবং শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় জাইগোট। এই জাইগোট থেকে এখন নতুন একটা উদ্ভিদে জন্ম নেবে। ঠিক আছে, তাহলে এটা কার মাধ্যমে, এই ডিম্বাণু আর শুক্রাণুটা দুইটা তো আলাদা উদ্ভিদ, তাহলে মিলিত হবে কিভাবে বলতো? অবশ্যই বায়ুর মাধ্যমে। তাহলে এটা কিভাবে মিলিত হয়, এটা বায়ুর মাধ্যমে, অর্থাৎ বায়ু পরাগী। বায়ু পরাগী। ঠিক আছে, তাহলে দুইটা মিলিত হইলে এখানে কি হবে, জাইগোট। জাইগোটটা কি হয়ে যায়, 2n। হ্যাঁ, এখানে শুক্রাণুটা হচ্ছে n, ডিম্বাণুটাও n, তাহলে n আর n মিলে 2n হয়ে যায়। ওকে, কে কে বোঝো নাই বলো তো একটু ভাইয়েরা, কে কে বুঝছো আর কে কে বোঝো নাই, দেখি তোমাদের মুখখানা। হ্যাঁ, দেখছো, ধন্যবাদ। স্বপ্না আক্তার, তুমি অনেক অ্যাক্টিভ। হ্যাঁ, দেখুন, তুমি পড়ালেখাতেও ভালো। তুমি, আশা করি তুমি যেহেতু 25 ব্যাচ, তোমার হাতে এখনো অনেক সময় আছে, আশা করি তুমি অনেক ভালো করবা। ঠিক আছে, আশা করি তুমি পড়ালেখায় এমনই অ্যাক্টিভ থাকবা সবসময়ের জন্য। ঠিক আছে, তোমার ভালো করার সুযোগ এখনো অনেক আছে, বুঝছো? ঠিক আছে, তাহলে যেহেতু, হ্যাঁ, দোয়া করবো অবশ্যই। হুম, ঠিক আছে, আজকের মতো ক্লাসটা শেষ করা যায়, কি বলো?
আজকের মতো ক্লাসটা শেষ করা যায়। কারো কোনো বিষয়ে টপিকে সমস্যা আছে কিনা এটা একটু আমাকে বলো। কারো কোনো টপিকে সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে বলো, আমি বুঝাই দিচ্ছি। কারো কোনো টপিকে সমস্যা আছে? ওকে। স্যার আরেকবার, আমার নেট প্রবলেম, এমনটাই ভালো করে বুঝতে পারি নাই। কি বুঝতে পারো নাই বলো তো, কি বুঝতে পারো নাই বলো, বুঝাই দিচ্ছি। আচ্ছা তুমি এক কাজ করো, আমি লাইভটা শেষ করে দিচ্ছি। তুমি যেই জায়গা থেকে বুঝতে পারো নাই সেটা তুমি হচ্ছে এই ইয়েটা একবার টেনে দেখে নাও, ঠিক আছে? তাইলে বুঝতে পারবা। হ্যাঁ, লাইভটা তো আছেই সেভ করা, ঠিক আছে? তুমি এক কাজ করো, লাইভটা যেই জায়গাতে বুঝতে পারো নাই সেই জায়গাটা জাস্ট আরেকবার দেখে নাও, ঠিক আছে? তাইলে আরো ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, যৌন জনন বোঝো নাই, এটা এখন একটু বুঝাই দিলেও বুঝবা না। 10 মিনিটের এই ভিডিওটা তুমি আরেকবার দেখে নাও, ঠিক আছে? 10 মিনিট একবার দেখে নাও, ঠিক আছে? ওকে, ঠিক আছে, টাটা, ভালো থাকো সবাই।